কিছুদিন আগে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে আওয়ামী লীগের কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে শর্ত সাপেক্ষে তারা আসতে পারে, এটা কি তাদেরকে রাজনীতিতে ফেরানোর কোনো ধরনের ইঙ্গিত কিনা, কি মনে করেন? তথ্য উপদেষ্টা যে কথা বলেছে, আম, এ ধরনের বক্তব্য বিএনপির আর কোনো নেতার মুখ থেকে আমি আসলে শুনি নাই। তিনি হয়তো বড় একটি বক্তব্য দিয়েছেন, আমরা ক্ষুদ্র একটি হেডলাইন দেখেছি, এবং এইটাতে আমি আসলে কনক্লুশন টানতে চাই না যে আসলে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগ একটি মাফিয়া পার্টি এবং তাদের মাফিয়াতন্ত্র আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি। আল জাজিরা তারা বিশ্লেষণ করেছে। সর্বশেষ জাতিসংঘ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং ১৪০০-র অধিক মানুষকে হত্যা করেছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এখন মাফিয়া সংগঠন হলো আওয়ামী লীগ। সুতরাং এই মাফিয়া সংগঠন এত সহজে ফিরবে এটা আমি আসলে বিশ্বাস করি না। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে তাদের একটা তৎপরতা আশঙ্কা করছে পুলিশ, এই কারণে তারা একটা বিজ্ঞপ্তিও দিয়েছে। আপনার দল কতটা প্রস্তুত আওয়ামী লীগকে? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, এই বাংলাদেশে বিএনপি সব থেকে বেশি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত। এনসিপি গণ অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত হয়েছে। এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের অনেকে গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তারাও আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তারাও নিপীড়িত হবে। জামাত ইসলাম তারাও আওয়ামী লীগের দ্বারা রোষানলের শিকার হয়েছে। সব মিলে যারা এখন সরকারে আছে, অপোজিশনে আছে, সবাই মোটামুটি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত, এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে তারা নিপীড়িত হবে। অর্থাৎ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। এই কমন শত্রু ফিরে আসুক এটি কেউ চায় না। তবে আমরা লক্ষ্য করছি যে এই আওয়ামী লীগের যে তৎপরতা, এটাকে রুখে দেওয়ার জন্য বিএনপি যতটা তৎপর এবং এরপরে কিছুটা এনসিপি, কিন্তু জামাত ইসলাম একদমই তৎপর নয়। বরং আজকে দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে জামাতের একজন এমপি তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি আমাদেরকে ভোট না দিত আমরা কি এইভাবে এতগুলো আসন পেতাম। অর্থাৎ জামাত ইসলাম আওয়ামী লীগকে প্রটেকশন দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। ইতিমধ্যে লক্ষ্য করবেন যে জামাতের আমির তিনি বলছেন যে ৯৬-তে যেভাবে আমরা লড়াই করেছি ঠিক ওই ৯৬-র মতন আমাদেরকে আবারও মাঠে নামতে হবে। ৯৬-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগকে পজিটিভভাবে ফিরিয়ে আনতে চাই মানে জামাত ইসলাম। জামাত ইসলাম আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য ফিরিয়ে আনতে চায়। আমার কাছে মনে হয় যে এই জামাতের যে আশকারা, এই আশকারার কারণেই বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। আমি একটি টকশোতে দেখেছিলাম যে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি বলছেন যে বিএনপি এবং ছাত্র দলের ভাইয়েরা আওয়ামী লীগের এই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য মাঠে নামছে, এনসিপিও নামছে, কিন্তু আমরা যাদের সাথে জোটে আছি দুঃখ লাগে বলতে তারা আসলে মাঠে নাই। আসলেই তো তাই। শিবিরের নাকি অসংখ্য নেতৃবৃন্দ গুমের শিকার হয়েছে, জামাতের নাকি অসংখ্য নেতৃবৃন্দকে হয়রানির শিকার হতে হয়েছে। তো এই শিবিরের এবং জামাতের যারা নির্যাতনের শিকার হলো সেই ব্যাপারে তাদের কতটুকু মন্তব্য আছে? মানে তারা এমনভাবে এখন জাতীয় সংসদে বা বাইরে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে ১৬ বছর আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষমতায় ছিল। মানে তাদের কোনো রাক্ষোভ আওয়ামী লীগের উপর নাই। আমরা দেখেছিলাম যে গণঅভ্যুত্থানের পর জামাতের আমির বলেছিল আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তার মানে কি? তার মানে তিনি তো ইতিমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং এখন কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করিয়ে নিজেদের দলে যুক্ত করা যায় সেই ব্যাপারে তারা এখন কাজ করছে। তো জামাত ইসলাম আওয়ামী লীগ কি জামাতের যে আদর্শ, সে আদর্শকে আওয়ামী লীগ কি ওন করে? আওয়ামী লীগ শোনেন, বাংলাদেশের সব থেকে বড় ফ্যাসিস্ট পার্টি হলো জামাত ইসলাম। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়েছিল। জামাত ইসলামের যে ফ্যাসিস্ট আচরণ যদি আপনি দেখেন যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো, সেখানে শিবির না করলে আর জামাতি পরিবারের না হলে চাকরি হয় না। এই যে ইসলামী ব্যাংক নিয়ে জামাতের এত কথাবার্তা কেন, এত হুমকি কেন? আমি দেখলাম যে জামাতের দুইজন গুরুত্বপূর্ণ নেতা তারা বলছেন যে এই ইসলামী ব্যাংকে কেন্দ্র করে সরকারের পতন হয়ে যেতে পারে। নুরুল ইসলাম বুলবুল
তার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন, প্রয়োজনে এই ইসলামী ব্যাংককে কেন্দ্র করে সরকারের পতন আমরা নিশ্চিত করব। মানে তারা কেউ বলছে যে 3 দিনে তারা চাইলে বিএনপির পতন ঘটিয়ে দিতে পারে, কেউ বলছে 16 দিনে পতন ঘটিয়ে দিতে পারে। অথচ আমার মাঝে মধ্যে মনে হয় যে বছরের পর বছর ধরে মগবাজার কার্যালয়ে তালা ঝুলছিল, সামান্য একটা তালা। এত এত বড় বিপ্লবী, এই যে এখন দেখছি না টকশোতে জামাতের বড় বড় কিছু বিপ্লবী বুদ্ধিজীবী আসে না, এসে তো তারা শুরুতেই শুরু করে যে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়নি, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয়নি। তো এই বিপ্লবীরা তারা যদি ওই সময় এই তালা খোলার জন্য 2-5 জন যাইতো, তাহলে বিশ্বাস করতাম যে এই দেশে জামাতের নেতৃত্বে বিএনপি সরকারের পতন হইতে পারে। নাহিদ ইসলাম একটা ভালো কথা তিনি জামাতের জোটে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন আমরাও সমালোচনা করি, সে কিন্তু ওই সময় জামাতের সমালোচনা করেছিল যে জামাত কোনো সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। আমিও তাই মনে করি। আমি জানি না আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নাহিদ ইসলামরা কেন আসলে এইভাবে আসলে ট্র্যাকচ্যুত হলো। তাদের যে আদর্শ, একটা স্বতন্ত্র আদর্শ, আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগের পতনের পরে এই শূন্যতা পূরণ করার জন্য এনসিপি বাংলাদেশের রাজনীতিতে তারা মাথা উঁচু করে দাঁড়াক, কিন্তু মাথা নিচু করে তারা জামাতের সাথে জোট করেছে। মানে ওই যে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিল না যে বাপের থেকে বেশি বাইরো না, আমার মনে হয় যে ওই সেক্রেটারি জেনারেলের কথা নাহিদ ইসলাম শুনে এখন বাপের থেকে বেশি আসলে আর বাড়তে চায়নি। কারণ আমরা দেখেছি ছাত্র সংসদে কিভাবে আব্দুল কাদের 9 দফার ঘোষক, এই ছেলেটিকে কিভাবে হারিয়ে দিল কে? সাদিক কায়েম। চিনতেন আপনি? সে গণ-অভ্যুত্থানের সময় নাকি সালমান নামে সে বিভিন্ন জন নাকি তাকে চিনত। ছদ্মবেশ ধারণ করে গণ-অভ্যুত্থানে হ্যাঁ কিছুটা ভূমিকা রেখেছে, কিন্তু আব্দুল কাদেরের মতন জীবন বাজি রেখে লড়াই তো করে নাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে টিকে যেত তাহলে এই সালমানকে কে খুঁজে পাইতো না, পাইতো? ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু এই আব্দুল কাদেরের ফাঁসি হইতো, আমাদেরকে ফাঁসি হইতো। আর আমরা তো লড়াইটা শুরু করেছিলাম 18 সাল থেকে, তাই না? আমাদের সাথে আমাদের বন্ধু সাহেব আছে, সেও আমাদের সাথে ছিল। তো এই লড়াইয়ে আজকে দেখেন যে মানে সাহেব এমপি হইতে পারে নাই, রাশেদ খান এমপি হইতে পারে নাই, আজকে কারা এমপি হয়েছে? মাঝে মধ্যে প্রশ্ন জাগে এরা কই ছিল, মানে কিভাবে এমপি হইলো? এই যে সংরক্ষিত আসনের একজন এমপি আছে মারদিয়া মমতাজ, মানে সে এখন বিশাল বিপ্লবী, সে আমাদেরকে বলে মানে বিভিন্ন শিক্ষা দেয়, হ্যাঁ, যে আমি গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে বিএনপিতে গিয়েছি। অথচ এই বিপ্লবীরা কোথায় ছিল আওয়ামী লীগের সময়? একটা বিপ্লবীকে দেখান তো মাঠে ছিল। জামাতের যারা এমপি হয়েছে এর ভিতর 80% এদেরকে আমরা কখনো মাঠে দেখি নাই। আর জামাতের সংরক্ষিত নারী আসনের যারা এমপি হয়েছে এদেরকে আমরা 0% মাঠে দেখি নাই। যারা বিএনপির মনোনীত সংরক্ষিত আসনে যারা প্রার্থী মানে যারা এমপি হয়েছে তাদেরকে দেখেন যে তারা জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, রাজপথে ছিল। অথচ আপনি বিপ্লবের বিশাল অংশীদার জামাত ইসলামকে কোনো অস্তিত্ব দেখা গেছে গণঅভ্যুত্থানের সময় যে এইটা হলো জামাত ইসলাম? মানে সংসদে একদিকে তাকাইলে তো বোঝা যায় যে এইটা আসলে জামাত ইসলাম। গণঅভ্যুত্থানের সময় এই দৃশ্যটা দেখা যায়নি কেন? মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে আপনি খাইতে চাইছিলেন, মানে ছদ্মবেশ ধারণ করে হয়তো নাহিদ ইসলামদেরকে প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য 5,000 টাকা দিয়েছেন। এই জন্য কি আপনার বিশাল ভূমিকা হয়ে গেছে? আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি। দীপু ভাই, আওয়ামী লীগের ফেরানা ফেরানি আমরা আলোচনা করছি। আওয়ামী লীগ যে 24 সালের জুলাই আগস্টে যে ধরনের ম্যাসাকার দেশে ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ এখনো পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, মানে রিয়েলাইজও করে না যে এরকম একটা ঘটনা ঘটছিল। সেই আওয়ামী লীগ এদেশে কতখানি প্রাসঙ্গিক? নতুন করে তাদেরকে ফেরার কোনো সুযোগ দেখছেন কি? এখন আওয়ামী লীগের দুইটা পার্ট, একটা হলো আওয়ামী লীগ একটা দলগত একটা আদর্শিক অবস্থান থেকে যারা 77 বছর রাজনীতি করছে, এর পর্যায়ে নানান নেতৃত্ব এসছে, এখন সর্বশেষ নেতৃত্ব এসে হচ্ছে শেখ হাসিনা। তো সেই কারণে এখানে দুইটা পার্ট, একটা হলো যে আওয়ামী লীগ তো অবশ্যই স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এই ভূমিকাটা এই ইতিহাস অনস্বীকার্য, এটা কখনো মোছা যাবে না, কেউ মোছার হয়তো চেষ্টাও করবে না। কিন্তু সেই আওয়ামী লীগ যখন নাকি ফ্যাসিস্ট আকার ধারণ করলো এবং তার প্রধান হোতা শেখ হাসিনা, তার নেতৃত্বে যে ফ্যাসিজমটা কায়েম হলো, সেটা তো এটাও তো সত্য, ওটাও সত্য, এটাও সত্য। এই জন্য আওয়ামী লীগের এটা দুইটা রূপ, একটা হলো আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা গণতান্ত্রিক দল, আবার আওয়ামী লীগ 75-এর সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সেটা আবার বাকশালের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান তার নিজের মৃত্যু এবং আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করছে।
কিন্তু আওয়ামী লীগ কিন্তু থেকে গেছে, আওয়ামী লীগকে কিন্তু করতে পারেনি, শেখ মুজিবও পারে নাই। তো এখন শেখ হাসিনাও আওয়ামী লীগের মৃত্যু ঘটাতে পারবে না এই কারণে যে এদেশের আপামর মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা অবস্থান আছে। যখন এরকম রাজনৈতিক একটা দর্শন থাকে তখন তার ভিত্তিতে আজ হোক কাল হোক আওয়ামী লীগ অন্যভাবে বিকশিত হবে। আজকে আমরা আলোচনা করতেছি শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নেতৃত্বের প্রাসঙ্গিকতা আসলে নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের এই স্বৈরশাসনকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধকে যেমন স্বীকার করতে হবে যে এই দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে, এটা মানে স্বীকার করতে হবে যে দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সুতরাং এই বাস্তবতাটা আওয়ামী লীগ যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ওই দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে থাকবে। আজকে দেখেন, এখন তো একটা গণতান্ত্রিক কাঠামো মধ্যে আছি আমরা, সরকারি এবং বিরোধী দুই পক্ষই কিন্তু আজকে আওয়ামী লীগ ধরেন মানে কোনো একটা প্রসেশন করুক, দেখবেন যে এনসিপি তার জায়গা থেকে, জামাত তার জায়গা থেকে, বিএনপি তার জায়গা থেকে আসবে। তার মানে এই জায়গাটায় কিন্তু সবাই একমত। ওই দেখবেন যে মৌমাছির যেই মানে সারাক্ষণ তারা নিজেদের মধ্যে কিচিরমিচির করে, কিন্তু যখন নাকি কাউকে ধাওয়া করে তখন একযোগে করে, কিন্তু সারাক্ষণ মনে হয় যেন একজন আরেকজন। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক, আওয়ামী লীগ প্রশ্নে এখন অবস্থিত এক, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের অস্তিত্ব বিনাশ হয়ে যাক, ওইটা আমি চিন্তা করব না এই কারণে আমি মনে করি না যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে প্রতিনিধিত্ব করে শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রকৃতপক্ষে প্রতিনিধিত্ব করে শেখ মুজিবুর রহমান, এমনকি তার বাবাও না। আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করে দেশের জনগণ, যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তার একটা রাজনৈতিক ভিত্তি দর্শন তৈরি করছে, এবং সেটা অবশ্যই